গল্পের নাম মমচিত্তে, পর্ব সংখ্যা 9, লেখা সায়েদ আক্তার। মোমো দরজায় নক করে বলল, আসবো স্যার। ভিতর থেকে পারমিশন পেয়ে ঢুকলো। এই এক সপ্তাহে কখনো রাকিব হাসান ডাকেননি। যত কাজ করেছে হয় মিনহাজ দিয়েছে, না হয় অন্য কেউ দিয়ে গেছে। এই প্রথম তার সাথে সরাসরি কথা হবে। রাকিব হাসান রিয়ানকে কাজের দায়িত্ব দিয়েছেন। 1 বছর হবে। ছেলে কাজের যোগ্য হয়ে যাওয়ায় তার উপর ভার দিয়েছেন। তবুও মাঝে মধ্যে রিয়ান উপস্থিত না থাকলে বা বড় কোনো ডিল আসলে তিনি সামলান। এখনও তাই। গতকাল মাত্র রিয়ান এসেছে বিদেশ থেকে। ভেবেছিলেন বাসায় বসে ক্রিকেট ম্যাচটা দেখবেন, কিন্তু ফেরদৌসী তাকে পাঠিয়ে দিলেন জোর করে। বিয়ের ব্যাপারে সবাই বেশ উত্তেজিত, তাই রিয়ানের সাথে সবাই কথা বলতে চায়। অনেকটা বিয়ের কারণ দেখিয়ে পাঠিয়ে দিলেন রাকিবকে। অফিসে এটা তার বুঝতে অসুবিধা হয়নি। তাছাড়া তারও মমকে দেখা দরকার। সবাই কেমন মেয়ে ছেলের জন্য পছন্দ করছে। গতকালকে দেখতে পারেননি অফিসে থাকার কারণে। যেহেতু মোমো তার কোম্পানিতে জব করে, এক ছুটোয় যাচাই করে নেওয়া যাবে মোমো কেমন, তার কাজ কেমন। তাই আর ফেরদৌসী অফিসে আসার জন্য কড়া জোরাজুরিতে না করেননি। এমনিতেও ভালো জেনেছে খোঁজ খবর নিয়ে। কাজে পটু। এখন তিনি দেখতে চান কতটা কাজে পটু এবং কতটুকু ভার সে নিতে পারে। মোমো ঢুকতে একবার দেখলেন তিনি। বেশ ছিমছাম। একটা সাধারণ হালকা নীল রঙের সেলোয়ার পরে আছে, মাথায় খোঁপা করা, হাতে একটা ঘড়ি পরে আছে। বোঝা যাচ্ছে বেশ পুরনো হয়েছে। গলায় আইডি কার্ড ঝুলছে। ওকে দেখে রাকিব হাসানের ভালোই পছন্দ হলো। তিনি বললেন, এখানে 9টা ইম্পর্টেন্ট ফাইল আছে, কালকের মধ্যে লাগবে। সব কিছু চেক করে কালকে রিপোর্ট জানাবে। মোমো কিছু বলতে পারলো না। এক মুহূর্ত তাকিয়ে থেকে ফাইল নিয়ে বেরিয়ে এলো। বেশ ভারী ফাইলগুলো, সামলাতে হিমশিম খাচ্ছে। টেবিলে যাওয়ার আগে একটা ফাইল পড়ে গেল। ও কী করবে বুঝতে পারলো না। ফাইলটা নিতে গেলে আরও ফাইল পড়ে যাবে, আবার রেখেও যেতে পারছে না। ওর ভাবনার মাঝে রাসেল এসে ফাইলটা তুলে দিয়ে বলে, বেশ ভারী মনে হচ্ছে, আমাকে দাও। রাসেল মোমো থেকে অনেক সিনিয়র, একবার দেখেছিল, কিন্তু কথা হয়নি। ওনা চাইতেও রাসেল জোর করে ফাইলগুলো নিয়ে নিল। নেওয়ার সময় সে মোমোর হাতের উপরে হাত রেখে ফাইলগুলো নিল। ওর খেয়াল হতে দ্রুত হাত সরিয়ে নিল ফাইল থেকে। রাসেল একটা মিষ্টি হাসি দিয়ে ওর টেবিলের দিকে এগিয়ে গেল। ফাইল নিয়ে মোমোর টেবিলে রাখতে বুঝতে পারলো সে ওর টেবিলের অবস্থান জানে। টেবিল দেখে বলল, বাব্বা, কত ফাইল জমেছে তোমার টেবিলে, আমি কি কিছু করে দেব? মোমো ভদ্রতাভাবে বলল, আমি পারবো, সমস্যা নেই। রাসেল ওর কাঁধে হাত রেখে বলল, গুড, তোমার মতো অ্যাক্টিভ নিউ মেম্বারই দরকার, বলে একটা হাসি দিয়ে চলে গেল। রাসেলের স্পর্শ মোটেই ভালো লাগেনি মোমোর। কাঁধটা কেমন চেপে ধরেছিল। কথা বলার সময় তার চোখও মোমোর শরীরের বিভিন্ন জায়গায় ঘুরছিল। এর থেকে দূরে থাকতে হবে ভাবতে ভাবতে কাজে বসে পড়ল। মোট 19টা ফাইল নিয়ে হিমশিম খাচ্ছে। এক একটা ফাইল মোটা, হাজার একটা হিসেব নিকেশ। মোমো পাগলের মতো কাজ করছে। দুপুরের খাবারটাও স্কিপ করলো কাজের জন্য। এর মধ্যে কয়েক কাপ কফি খেয়ে পেট ভর্তি করে ফেলেছে। আর 1 কাপ কফি নিতে গিয়ে ফারিজার মুখোমুখি হয়ে গেল। মেয়েটার মুখ দেখলেই রাগ ফেটে পড়তে ইচ্ছা হয়। মোমো কফি মেকারে কফি বানাতে দিতেই সে বলে উঠল, কেমন আছেন মিস মোমো? ভালো। শুনলাম শুনলাম আপনি অনেক কাজের মেয়ে, চারদিকে অনেক সুনাম উড়ে বেড়াচ্ছে, সব আপনার জন্যই। আপনি না থাকলে এটা সম্ভব হতো না। ফারিজা তৈরি হয়ে যাওয়া মোমোর কফির কাপটা হাতে নিয়ে বলল, তাই নাকি? তা কিভাবে? মোমো হেসে বলল, আপনি ওই দিন অপমান না করলে আমার জেদ চাপতো না, আর আমিও কঠোর পরিশ্রম করার শক্তি পেতাম না। এক কাজ করবেন, আমাকে আপনার একটা ছবি বাঁধাই করে দিবেন। আপনার চাঁদ মুখ দেখলে আমার কাজের স্পৃহা জন্মাবে, নতুন উদ্যমে কাজ করতে পারবো। বাই দ্য ওয়ে, কপিটা আমার ছিল, বলে ফারিজার হাত থেকে কফির কাপটা নিয়ে চলে গেল। ও অপমানে দাঁড়িয়ে থেকে মোমোর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কফি নিয়ে বসতেই তৌসিফা ওকে বলল, ফের কফি? মোমোর দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো, দুপুরে লাঞ্চ করতে পারিনি, ক্লান্তিতে চোখ বুজে আসে, তাই কফিটাই এখন সঙ্গী। তৌসিফা কম্পিউটারে কাজ করতে করতে বলল, তুমি তো তাও কফি খেয়ে ঘুম তাড়াতে পারছো, আমার তো উল্টোটা হয়। কোথায় কফি কোথায় কি, এক মগ কফি খাওয়ার 10 মিনিট পর দেখবে বিছানায় আরাম করে ঘুম দিচ্ছে। মোমো হাসলো। ফাইলের দিকে মনোযোগ দিতে দিতে বলল, আচ্ছা, আমাদের কোম্পানির মালিকের বয়স হয়েছে,
আর বিবাহিত, তাই না? তুমি কার কথা বলছো বড় স্যার? হুম, তাহলে মিস ফারিজা কি করে তার হবু বউ হয়? তসিবা বিষম খেল। সে এমনভাবে তাকালো যেন মমর কথা মাথা খারাপ হয়ে গেছে। ও অবিশ্বাসী সুরে বলল, তোমাকে এই কথা কে বলল? মম কম্পিউটার আর ফাইলের হিসাব মিলাতে মিলাতে বলল, সে নিজে বলেছে সে নাকি রিয়ান স্যারের হবু বউ। তসিবা কথাটা শুনে হেসে বলল, তাই বলো, তুমি ছোট স্যারের কথা বলছো? ওয়েট, কি বললে, হবু বউ? কে, মিস ফারিজা? আমি তো জানি সে স্যারের কোনো এককালের বান্ধবী ছিল, হবু বউ হলো কখন? আমি কি করে বলবো? আচ্ছা, ছোট স্যার আর বড় স্যার মানে? তুমি জানো না, বড় স্যার মানে রাকিব হাসান, যিনি তোমাকে ডেকেছেন, আর ছোট স্যার মানে রিয়ান হাসান, হচ্ছে তার ছেলে, যে বর্তমানে কোম্পানির দায়িত্বে আছে। ছোট স্যার শুনলাম একটা ডিল করার জন্য সিঙ্গাপুর গেছেন 1 সপ্তাহের জন্য। ও আচ্ছা, আমি তো ভাবলাম। মামা একটা হাসি দিল। কি বেকুবের মতো ভাবনা তার, ভাবতে নিজেকে হাস্যকর লাগলো। তোসিবা হঠাৎ মামার কাছে এসে ফিসফিস করে বলল, আমি শুনেছি মিস ফারিজা নাকি রিয়ান স্যারের উপর ক্রাশ, তাই এই কোম্পানিতে যত সুন্দরী মেয়ে আছে সবার পিছু পড়ে থাকে তাদের বের করার জন্য, যদি তার ব্যাঙের মতো চেহারা ফেলে অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে। তোসিবা এমনভাবে আসলো যেন সে একটা মজার কৌতুক বলেছে। মামা নকল হাসি দিয়ে কাজে মন দিল। মাথায় একটা কথা ঘুরতে লাগলো, যদি তসিবার কথা সত্যি হয় তবে সে মোমোর পিছনে কেন পড়ল? রিয়ান বসে আছে ওর রুমে বেশ বিরক্ত নিয়ে। দুপুরে খাবারটা খেয়ে মাত্র শান্তিতে আরাম করতে এসেছিল। ভাই বোনগুলো তাও দিচ্ছে না, এসে বানরের মতো ক্যাচ করছে। 2 মিনিটে মাথা ধরে গেল ওরা, কিন্তু কিছু বলতে পারছে না। ওরা নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে। সারমর্ম হিসেবে বুঝলো কারো বিয়ে নিয়ে কথা হচ্ছে। তাদের শলা পরামর্শ শেষ হওয়ার পর সবাই একসাথে রিয়ানের দিকে ঘুরে বসলো। হতভম্বের মতো সবার দিকে তাকিয়ে বলল, কি? ঋতু বলল, তোর বিয়ে। রিয়ান অবিশ্বাসের সাথে বলল, দেখ ঋতু, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, ফাজলামি ভালো লাগছে না। ফাজলামি কোথায় করলো? ফেরদৌসী রুমে ঢুকলেন। মায়ের কথা শুনে রিয়ান বলল, জানা নেই শোনা নেই হুট করে বলছো আমার বিয়ে। নার্স আসে বললেন, তো দেখে নে, তোদের কোম্পানিতেই তো কাজ করে, আমাদের সবার ভালো লেগেছে। মানে কি, কার কথা বলছো? অনি বলল, তোমার হবু বউ। আমার তো খুব ভালো লেগেছে, কত কিউট দেখতে। সারাটা সময় হেসে হেসে কথা বলছিল। নীলিও ওর সাথে তাল মেলালো। রিয়ান বলল, তাই বলে হুট করে বিয়ের কথা বলবে? রওশনারা ওর সোফায় বসে পান চিবোচ্ছিলেন। ওর কথা শুনে বললেন, দাদু ভাই, আমার ওই নাত বউই চাই, এনে দিবি না? আদিত্যা রিয়ানের কানে কানে বলল, তোর কোটোর সন্ধান পাওয়া গেছে? রিয়ান আবার অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, কোথায়? নিক্কন দাদির পাশে বসে বলল, কোটের কথা বলছিস তো, তোর হবু বউয়ের কাছে পাওয়া গেছে। কি হবু বউ হবু বউ করছো? তোমরা কি পাগল হয়ে গেছো? এক কোট দিয়ে মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। রিয়ান রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল, গিয়ে বসলো বারান্দায়। তুলি ভাবি ওর রুমের দিকে যাচ্ছিল, ওকে বারান্দায় দেখে এসে বলল, কি গো ভাই, এখানে যে? রিয়ান একটু নরম হয়ে বলল, সবাই কি শুরু করলে বলো তো ভাবি? বিয়ে বিয়ে করে মাথাটা খাচ্ছ ওই দিনের পর থেকে, কথা নেই বার্তা নেই বলছো বিয়ে, এভাবে হুট করে হয় সব কিছু? তুলি ভাবি ওর পাশের চেয়ারটা টেনে বসে বলল, ভাই, বিয়ে তো হয়ে যাচ্ছে না, আমরা মেয়েকে দেখেছি শুধু, কথাবার্তা কিছুই হয়নি। তোমার পছন্দ হলে তারপর কথা বলবে। তা ভাই, তোমার কি পছন্দ আছে? তুলি ভাবির এমন প্রশ্নে হঠাৎ ও প্যান্টের পকেটে হাত দিল। কেন যেন ধুলটা সব সময় ও সাথে নিয়ে ঘোরে। উত্তরেও না বলল। তাহলে আর কি, দেখে নাও সবাই সত্যি পছন্দ করেছে ওকে। ভাবি উঠে গেলেন। রিয়ান চুপ করে বসে রইল, হাতে দুলটার স্পর্শ পাচ্ছে। ও দুলটা বের করে দেখতে লাগলো। দুলের মালিককে পাওয়া গেল, তার সাথে বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে গেল। ভিতরে কেমন মিশ্র অনুভূতি হচ্ছে, রাগকে ছাপিয়ে এক অনুভূতি, অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটার নাম কি মায়া? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।